হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন একটা টপিক নিয়ে আসছি, সেটা হলো আমরা অনেক সময় ভাবি যে আমরা যত বাজে কাজ করছি, আমরা যত নোংরা কাজ করছি, যাই করছি না কেন, নোংরা কাজ বা বাজে কাজ, কাউকে নিয়ে গসিপ করা, কারো সম্বন্ধে খারাপ ভাবা, বা কিছু আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেল, মানে সেটা আমরা করছি, আমরা অন্য মানুষকে জানাবো না, মানে সেটা আমাদের মধ্যে রেখে দেবো। কিন্তু আমরা কোনো কোনো সময় এটা ভুলে যাই যে উপরে যিনি বসে আছেন তিনি কিন্তু সবার মন পড়তে জানেন। তিনি কিন্তু এরকম ব্যাপার না যে আমি তার চোখে লুকিয়ে কিছু করতে পারবো, মানুষের থেকে হয়তো লুকিয়ে আমি কিছু করে নিলাম, মানুষকে জানালাম না, নিজে জানলাম শুধু, কিন্তু আমি তার চোখকে কি করে আড়াল করব? তার চোখকে কি সত্যি আড়াল করা যায়? সে তো সব সময় সবাইকে দেখছে, সব সময় সবাইকে দেখছে। যে ঠাকুরের নাম করছে তাকেও তিনি সব সময় দেখছে, যে ঠাকুরের নাম করছে না তাকেও তিনি সব সময় কিন্তু দেখছেন। তার চোখকে কিন্তু লুকায় কেউ যদি ভাবো যে আমরা নোংরা কাজ করব বা কিছু খারাপ করব, বা মানুষ যখন নোংরা কাজ করে সেটা তো আর নোংরা কাজ বলে না, কারণ সেটা তাদের ভালো লাগে বলেই তারা করে। অবশ্যই যদি ভাবতো যে এটা নোংরা কাজ, এটার ফল আমাকে মাসুল ভোগ করতে হবে, তখন কিন্তু তারা করতো না। মজা লাগে করতে, তাই করে ফেলে। কিন্তু এটা ভাবে না যে উপরে যে বসে আছে সে কিন্তু সব লক্ষ্য করছে সবার। তার কাছ থেকে কিছু লুকানো যায় না। মানুষের কাছ থেকে আমরা লুকাতে পারি, ফ্যামিলির থেকেও আমরা লুকিয়ে কিছু কাজ করে আসতে পারি, বাট তার চোখে কিন্তু লুকানো যায় না। এরকম আমি ছোট ছোট কয়েকটা কিছু বলবো, ঘটনা বলবো, যেটাতে বোঝা যাবে যে কারো চোখকে তার চোখকে লুকানো যায় না। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে মা শারদার দুটো ঘটনা বলবো। এক নম্বর ঘটনা হচ্ছে, মা শারদা তো নিজেই দীক্ষা দিতেন, তো ওনার সামনে অনেকেই স্ত্রী পুরুষ সবাই কিন্তু বসতেন, মায়ের গল্প শুনতেন, মায়ের কথা শুনতেন, এগুলো করতেন। তো ওনাদের মধ্যেই একজন মহিলা যে যিনি রেগুলার মায়ের কাছে যাতায়াত করতেন, মায়ের কথা শুনতেন, মাকে সেবা করতেন, রেগুলার করতেন। তো ওনার ঘরে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল। তো সেই শিবলিঙ্গটাকে উনি একবার মনে করেছে আমি আজকে প্রতিদিন তো ঘরে আমরা জল ঢালি, তো আজকে আমি নিয়ে যাব নদীতে বাবাকে স্নান করাবো। তো উনি ওটা মনে করে উনি শিবলিঙ্গটাকে তুলে নদীতে স্নান করানোর জন্য নিয়ে গেছে, যে আজকে আমি বাবাকে নদীতে স্নান করাবো। যেই নদীতে স্নান করাতে নিয়ে গেছে, হয়তো রাস্তাটা পিছলা ছিল, সিঁড়ি ছিল, পিছলা ছিল, উনি পা পিছলে নিজেও পড়ে গেছে, শিবলিঙ্গটাও হাত থেকে পড়ে গেছে। উনি ফট করে ভয় পেয়ে গেছে যে আমি পড়ে গেলাম কোনো ব্যাপার না, আমার হাত থেকে শিবলিঙ্গ পড়ে গেল। তার তড়ি ঘড়ি করে উনি শিবলিঙ্গ তুলেছে, তুলে ক্ষমা টমা চেয়েছে যে আমি ভুল করে হয়ে গেছে, আমি হাত থেকে ফট করে ছুটে গেছে, ক্ষমা টমা চাইছি। ক্ষমা টমা চায়, আবার এসে উনি স্নান টান করিয়ে আবার শিবলিঙ্গকে ঘরে প্রতিষ্ঠা করেছে। কিন্তু উনার সারাদিন মনে চলছে যে এই যে আমি কাজটা করলাম, মায়ের সামনে যখন বসবো মা তো বুঝে যাবে। কি করি এখন? দেখা যায় উনি ভাবছে যে সবাই, মা তো সবার মনের কথা বুঝে যায়, দেখি এটা তো আমি নিজে ইচ্ছা করে করিনি, আমার হয়ে গেছে ফট করে, এটা তো আমি নিজে ইচ্ছা করে ভুলটা করিনি। কিন্তু আমি নিজের থেকে যাই মাকে বলবো না যে আমার এই ভুলটা হয়ে গেছে, আমি নিজের থেকে যাই মাকে বলবো না, আমি যাই বসি, দেখি কি বলে মা, দেখি। সবারটাই তো বলে, আমারটা কি বলে দেখি। পরের দিন উনি মায়ের সামনে গেছেন, মায়ের সামনে গিয়ে বসেছেন, কিচ্ছু নিজে মুখে কিচ্ছু বলছেন না, সবার সাথে মা কথা বলছে, সবার সাথে কথা বলার পরে তারপর ওই মহিলার সাথে কথা বলছে মা। কিরে তুই বলে শিবলিঙ্গ ফেলিয়ে দিয়েছিস কালকে, শিব ঠাকুর না, শিবলিঙ্গ বলেনি, মা বলছে কিরে তুই বলে শিব ঠাকুরকে ফেলিয়ে দিয়েছিস কালকে। যে শুনেছে উনি হাউ হাউ করে কেঁদে দিচ্ছে। মা আমি ভাবছিলাম তুমি আমাকে বলবা বলবা। মা তখন বলছে আমি যখন বলবো তুই তার আগে তুই আমাকে বলে দিতি যে মা আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি বাবাকে ফেলিয়ে দিয়েছি। তুই বলে দিতি আমাকে, তুই আমার মন পরীক্ষা করতেছিলি যে আমি বলি কি না। বলে না মা আমি এরকম কিছুই ভাবিনি, আমি বুঝতে পারিনি, হাত থেকে পড়ে গেছে। তখন সে মাকে উল্টো জিজ্ঞাসা করছে, মা তুমি কি করে বুঝলে? মা বলছে রাত্রেবেলায় আমার স্বপ্নে একটা ছোট্ট ছেলে, সাদা ধবধবা, একদম দেখতে কর্পূরের মতো সাদা ধবধবা একটা ছেলে এসেছে, মাথার মধ্যে প্রচুর ছোট 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 জট ভর্তি। সে এসে নাচছে আমার সামনে, নাচছে আর নেচে নেচে বলছে, তোর নাম ধরে বলছে আমাকেও ফেলিয়ে দিয়েছে, আমাকেও ফেলিয়ে দিয়েছে, এইভাবে বলছে আমাকে। তখন সবাই হতবাক যে মা কে কি করছে, বাড়িতে কে কি করছে, কার বাড়িতে কে কি ভুল হচ্ছে সেটা পর্যন্ত মায়ের সামনে বসলে মা বলে দেয়। তো ঠাকুর এরকমই, আমরা ভাবি তার চোখে লুকিয়ে আমরা কিছু করে নিলাম,
তার চোখে লুকানো যায় না, সে সব দেখে নেয়। আর একটা উদাহরণ দিচ্ছি, মায়েরই আর একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, মা তো স্বয়ং লক্ষ্মী ছিলেন, কিন্তু যখন রামকৃষ্ণদেব চলে গেলেন, উনি বিধবা হয়ে গেলেন, সাদা বস্ত্র পরতেন মা। তো মায়ের যারা সেবা করতেন, একজন ছেলে বলা যায় মায়ের সেবা করতেন, মাকে মা হিসাবে ডেকে। তো উনি না মনে মনে ভাবে যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর অবতার। মায়ের স্কিন পুরো কুচকে গেছে, বয়স হয়ে গেছে না, তখন স্কিন কুচকে গেছে, রগ দেখা যাচ্ছে, রোগা করে মা এরকম দেখতে। তো মা কি সত্যি লক্ষ্মীর অবতার এরকম দেখতে? তাহলে সে মনে মনে ভাবছে, আর মায়ের কোনো কাজ করছে, মায়ের তখন সেবা করার কথা ছিল, মায়ের কিছু একটা কাজ মায়ের সামনে বসে করছে, আর সেটা সে মনে মনে ভাবছে মা কি সত্যি লক্ষ্মী? লক্ষ্মী হলে এরকম হতো, মানে অন্যরকম দেখতে হতো, আমরা যেরকম ভাবি মা দেখতে যেরকম হবে সেরকম ভাবি, কিন্তু মায়ের সাথে তো সেরকম লক্ষ্মী মায়ের কোনো মিল পাচ্ছি না। তো মা কি সত্যি লক্ষ্মী? মানে উনি ভাবছে, ভাবতে ভাবতেই ভাবতে ভাবতেই উনি ফট করে মাথা নিচু করে মায়ের সামনে কাজ করছিলেন, তো মাথাটা আস্তে করে তুলে জাস্ট মায়ের মুখের দিকে তাকিয়েছে। যেই মায়ের মুখের দিকে তাকিয়েছেন, উনি দেখছেন মা হচ্ছে লক্ষ্মীর যেরকম রূপ থাকে, আমরা ভাবি লক্ষ্মী এরকম হবে, সেরকম সেম লক্ষ্মীর রূপ, গায়ে মাথার থেকে পা পর্যন্ত অলঙ্কারে ভর্তি, চতুর্ভুজা মা, চারটা হাত, আমরা যেরকম ভাবি যে ঠাকুর এরকম হবে, মা সেরকম রূপে বসে আছেন ওনার সামনে। মা কি করে বুঝে গেলেন উনি ওইটা ভাবছে? ওনাকে আসল রূপ দেখিয়েও দিলেন। সাথে সাথে উনি ওই রূপ দেখে উনি চিৎকার করে বেহুশ হয়ে গেছে। উঠার পরে ওনাকে মাই ডেকে ডেকে তুলছে, কিরে তুই পড়ে গেলি কেন, ফট করে পড়ে গেলি কেন? উঠার পরে হোশ আসার পরে উনি ভাবছে আমি এটা কি দেখলাম। মা বলছে তো কি দেখলি? মা নিজেই জিজ্ঞাসা করছে উল্টো, তুই কি এমন দেখলি যে পড়ে গেলি, ফট করে অজ্ঞান হয়ে গেলি, কি এমন দেখলি বল? সে আর বলতে পারছে না যে আমি কি ভাবতেছিলাম, আর তুমি আমাকে তার কোশ্চেনের উত্তরে তুমি আমাকে কি দেখায় দিলা। সে তো আর মার সামনে মুখ খুলতে পারছে না, কিন্তু সে তো বুঝে গেল যে মা মুখ খুলতে হয় না, মার সামনে বসলেই মনের কথা মা শুনে নেয়, সেটার অ্যান্সারও মা দিয়ে দেয়। তো এরকম অনেক ঘটনা আছে, যেরকম রামকৃষ্ণদেবের একটা ঘটনা বলছি। রামকৃষ্ণদেবের সামনেও সেম মায়ের মতো অনেক লোক আসতেন, কথা বলতেন, দীক্ষা নিতেন। তো এরকম একজন এসে রামকৃষ্ণদেবের সামনে বসেছেন। বসার পরে ঠাকুর বলছেন তাকে, তুই আজকে কি করেছিস রে? তোকে আজকে আমি ছুতে পারছি না। ছুতে পারা মানে শরীরের সাথে শরীরের ছোঁয়া না, কিন্তু মনের সাথে মনের ছোঁয়া। তুই এমন কি করেছিস আজকে তোকে আমি ছুতে পারছি না? আজকে দূরে বসে আছে তবুও বলছে তুই এমন কি করেছিস বল, তোকে আজকে আমি ছুতে পারছি না। সে বলছে আমি তো কোনো খারাপ কিছু করিনি ঠাকুর। তাহলে এরকম বলছে না, তুই ভাব তুই কি করছিস আজকে, আমি তোকে ছুতে পারছি না আজকে, আমি তোর কাছে যেতে পারছি না আজকে, তুই কিছু আর তো একটা করেছিস, বল কি করেছিস। অনেক ভেবেচিন্তে সে বের করলো, সে ভোরবেলা সকালবেলার দিকে তার সংসারের ব্যাপারে কোনো একজন বয়স্ক লোককে সে মিথ্যা কথা বলেছে। সংসারের ব্যাপারে, কোনো খারাপ কিছু না, সংসারের ব্যাপারে বয়স্ক একজনকে সে মিথ্যা কথা বলেছে। সেটা ঠাকুরের কাছে বলে দিলেন যে ঠাকুর আমি সংসারেরই একটা ব্যাপারে আমাকে মিথ্যা কথা, একজন বয়স্ক লোকের কাছে একজন মিথ্যা কথা বলতে হয়েছে। ওটা শুনে বলছে তাই তো আমি বলি তুই এমন কি করেছিস যে আজকে আমি তোকে ছুতে পারছি না। এই যে তুই মিথ্যা কথাটা বলছিস, এই জন্য আজকে আমি তোকে ছুতেই পারছি না। তো আমরা বুঝি না কোনো কোনো সময় যে আমরা এই যে মিথ্যা কথা বলে দিলাম। কোনো কোনো সময় ছোটোখাটো একটা পিঁপড়া মানুষে পিঁপড়া মেরে দেয়, মশা মেরে দেয়, আরশোলা মেরে দেয়, মানে আমরা এটা ভাবি না যে এটা মৃত্যুর পাপ হচ্ছে। এটা পিঁপড়াকে মারাও সেটা মৃত্যুর পাপ। একটা আরশোলা দেখলেই মানুষ ঝাঁটা দিয়ে মেরে দেয়, ওটাকেও পাপ, মৃত্যুর পাপ লাগছে। একটা মিথ্যা কথা বলবা সেটাও মানে পাপই হয়। তো সেগুলোও কিন্তু আমাদের কাউন্ট করা হয় যে এগুলো পাপ করা হয়, মানে এইটুকু পাপও কিন্তু আমাদের কাউন্ট করা হয় যে এই পাপ করা হয়েছে। এবার আসি আমাদের ঠাকুরের ব্যাপারে। আমাদের যে বড়দা, যিনি আমাদের ঠাকুরের বড় ছেলে ছিলেন, বড়দা বলি আমরা তাকে, ওনার সামনেও এরকম লোকজন আসতেন, সবাই আসতেন। তো একদিন একজন লোক আসছে, এসে বলছে বড়দা আমার না ওনার হাতে এই জায়গাটা ইনফেকশন হয়ে গেছিল, অনেক ডাক্তার অনেক চিকিৎসক করেও ওনার ঠিক হচ্ছিল না, হাতে ইনফেকশন দিন দিন মানে পুরো হাত মানে এরকম অবস্থা হয়ে গেছিল যে কেটে ফেলে দিতে হবে। তো বড়দাকে দেখালেন যে বড়দা আমার হাতে ইনফেকশন,
কোনোভাবেই কমছে না, অনেক ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ব্যাধ দেখিয়েছি, কিছুতেই কমছে না। বড়দা ওনাকে দেখার সাথে সাথেই না, আমরা যেরকম এখনকার দিনে আকাশিক রিডিং করি, মানে আগের জন্মে কি হয়েছিল সেটার সাথে এই জন্মের কি কানেকশন, সেটা এখনকার দিনে আমরা আকাশিক রিডিং করি। তখনকার দিনে না বড়দা মানে ঠাকুরের বাড়ির লোক, এই যে সব অবতারের কথা বলছি, এদের না রিডিং করতে হতো না, এটা দেখেই বলে দিত আগের জন্মে 7 জন্ম এরা দেখে নিতে পারতো দেখার সাথে সাথেই। বড়দা দেখার সাথে সাথেই বলে দিয়েছিলেন হাঙ্গর। তখন উনি বললেন মানে মানে তোকে তো আগের জন্মে হাঙ্গর কামড় দিয়েছিল এই জায়গাটায়, ওই জন্য তোর ইনফেকশন এখনো আছে, এর জন্য সারছে না। তুই একটা কাজ কর, তুই একটা মন্দিরের দায়িত্ব নে, ঠাকুরের একটা তো একটা জায়গা কিনে একটা ঠাকুরের একটা মন্দির করার দায়িত্ব নে। দেখবি যত মন্দিরটা তৈরি হবে না, তোর কোনো ডাক্তার ব্যাধের দরকার পড়বে না, ওষুধ খাওয়ার দরকার পড়বে না। যত মন্দিরটা আস্তে আস্তে তৈরি হবে, তত দেখবি তোর হাতের ইনফেকশন আস্তে আস্তে কমে যাবে। তোর যে একটা হাঙ্গর কামড় দিয়েছিল, সেটার যে একটা কর্ম আছে, সেই কর্মটা তোকে কাটতে হবে। সেই কর্মটা না কাটলে তোর ইনফেকশন কোনোদিন ছাড়বে না, হাতই কেটে দিতে হবে। তুই কর্মটাকে কাট, ওষুধ না খেয়ে তুই কর্মটাকে কাট, দেখবি তোর হাত ঠিক হয়ে গেছে। সেম উনিও দাদার বড়দার কথা মতে উনি একটা ছোট জায়গা কিনে একটা ঠাকুরের মন্দির করার ব্যবস্থা উনি ঘাড়ে নিলেন। যত মন্দিরটা আস্তে 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 করে স্টার্টিং হচ্ছে, বানানো শুরু হচ্ছে, মন্দির গড়ছে, তত উনি নিজেই লক্ষ্য করলেন যে হাতের ইনফেকশন, উনি কোনো ওষুধ খাননি কিন্তু সেদিনকার পর থেকে বড়দার কথা শুনে, কোনো ট্রিটমেন্ট করাননি। দেখছেন মন্দির হচ্ছে, যত মন্দির তৈরি হচ্ছে তত ওনার হাতের ইনফেকশন আস্তে আস্তে সেরে যাচ্ছে সেরে যাচ্ছে। যখন মন্দির হওয়া কমপ্লিট, বড়দা এসেছেন মন্দির উদ্বোধন করবে, বলছে তোর হাত দেখি, উনি হাত দেখাচ্ছেন, পুরো হাত ঠিক হয়ে গেছে কোনো ওষুধ ছাড়া। ঠাকুরের মন্দির বানানো কমপ্লিট, উনার হাত পুরো মানে একদম ঠিক হয়ে গেছে, 100% ঠিক হয়ে গেছে। তো এই জিনিসগুলো না আমরা বুঝি না। আমরা কোনো রোগ হলেও ট্রিটমেন্ট করানো ঠিক, অবশ্যই ঠিক, কিন্তু এই রোগটা হওয়ার পিছনেও কিন্তু আমাদের কোনো কর্ম আছে, এই জন্য আমরা রোগে ভুগি। তো এই জন্য বলি সবাইকে যে কর্ম কাটতে। কর্ম কি করে কাটে? ঠাকুরের নাম জপ, যত নাম জপ করবে মানুষ তত কর্ম কাটতে থাকে। কর্ম কাটলে পরে না আমাদের শরীরেও যে প্রবলেমগুলো আসার কথা না, সেগুলোও কিন্তু কোনো জায়গায় যায় দাঁড়িয়ে যায়, সেগুলোও বোঝে না মানুষ। এই জন্য নাম জপের যে কত কি মহিমা, কত কি একসাথে হয়ে যায়, একটা নাম জপের দ্বারা কত কিছু একসাথে ঠিক হয়ে যায়, সেটাও মানুষ বোঝে না। প্লাস মানুষ এটাও বোঝে না যে ঠাকুরের সামনে এটা লুকিয়ে দিব, ঠাকুরের সামনে ওটা লুকিয়ে দিব। ঠাকুরের সামনে কিচ্ছু লুকোনো যায় না, সব ওপেন তার কাছে। তার কাছে মন লুকোনো যায় না। আমি বলি বা না বলি, সে আমার মনের কথা ঠিক বুঝতে পারতেছে। আমি বলবো বলেই যে সে আমার মুখাপেক্ষী হয়ে বসে আছে তা না, সব সে বুঝতে পারে। এরকম আরো ছোট ছোট আরো ঠাকুরের অনেক গল্প আছে, আমার এখন আপাতত আর মনে পড়ছে না। আবার মনে পড়লে আমি এটা সেকেন্ড পার্ট আবার ভিডিও করব। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।